কথা ছিল দ্রুততম সময়ে যুদ্ধ বন্ধ হবে, তাই গাজাবাসী আশা করছিল হয়তো আর কোনো নৃশংস আগ্রাসন তাদের দেখতে হবে না। উপত্যকাটিতে যুদ্ধবিরতি বাস্তবায়িত হওয়ায় নিরীহ ফিলিস্তিনিদের প্রত্যাশা আরও দৃঢ় হয়, কিন্তু তাদের এই প্রত্যাশার ঘোর হয়তো খুব দ্রুতই ভাঙতে চলেছে। কেননা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইসরায়েলে ২,০০০ পাউন্ড ওজনের MK-84 বোমার একটি চালান পৌঁছেছে। ট্রাম্প যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়ে দখলদার ইসরায়েলের অস্ত্র সক্ষমতা বাড়াতে কাজ করে যাচ্ছে। রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এ চালান বন্ধুরাষ্ট্র ইসরায়েলে গেল। চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কাছে $7.4 বিলিয়ন বোমা, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়। ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা চালানো শুরু করে। মৃত্যু, ধ্বংস আর ক্ষুধার জনপদে পরিণত হয় ফিলিস্তিনি ভূখণ্ডটি। গত ১৯ জানুয়ারি থেকে গাজায় একটি যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলের হাতে পৌঁছালো ওই ২,০০০ পাউন্ড ওজনের MK-84 বোমা। জানা গেছে ভারী এই বোমা পুরু কংক্রিট ও ধাতু ভেদ করতে পারে। এর বিস্ফোরণ ব্যাপক এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। তবে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ঘনবসতিপূর্ণ এলাকায় এই বোমা ব্যবহারে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এমন আশঙ্কায় বাইডেন প্রশাসন ইসরায়েলে বোমাটি রপ্তানির অনুমোদন দেয়নি। শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, রাতে যে গোলা বারুদের চালান ইসরায়েলে এসেছে সেটি ট্রাম্প প্রশাসনের পাঠানো। এগুলো বিমান বাহিনী ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর জন্য গুরুত্বপূর্ণ সম্পদ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্রতার আরেকটি প্রমাণ। কিছুদিন আগেই হামাস ও ইসরায়েল দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে এবং হামাস জিম্মি মুক্তি দিতে অস্বীকার করায় যুদ্ধবিরতি ভেস্তে যেতে বসেছিল। গাজায় যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে কয়েকদিনের ব্যাপক উদ্বেগের মাঝেই বোমার চালানটি ইসরায়েলে গেল। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে কাজ শেষ করবে। জেরুজালেমে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। নেতানিয়াহু আরও বলেন, গত ১৬ মাসে ইসরায়েল ইরানের সন্ত্রাসী অক্ষের উপর কঠোর আঘাত এনেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় নেতৃত্বের অধীনেও আপনাদের অটল সমর্থন নিয়ে আমরা নিঃসন্দেহে আমাদের কাজ শেষ করতে পারব এবং করবই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ মাস ধরে বর্বরতা চালিয়েছে দখলদার ইসরায়েল। তেল আবিব সেনাদের অভিযান ও লাগাতার নৃশংস হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ১৯ জানুয়ারি থেকে উপত্যকাটিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এই সময়ের মধ্যে গাজার নিরীহ সাধারণ মানুষদের প্রতি দখলদার সেনারা কি ধরনের নৃশংসতা চালিয়েছে সেগুলোর তথ্য এখন ধীরে ধীরে সামনে আসছে। সম্প্রতি গাজা থেকে আটক করা ৮০ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে ভয়াবহ নৃশংসতার তথ্য উঠে এসেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হামাকুমের এক অনুসন্ধানী প্রতিবেদনে। তথ্যটি ফাঁস করেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর এক সেনা। জানা গেছে, ওই বৃদ্ধকে গলায় বিস্ফোরক বেঁধে দীর্ঘ ৮ ঘন্টা হাঁটায় বর্বর সেনারা। এরপর ইসরায়েলি সেনারাই তাকে ও তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে। এই নির্মমতার সঙ্গে জড়িত এক সেনা সংবাদ মাধ্যম হামাকুমকে জানায়, গাজা সিটির জায়তুন এলাকায় আমরা তাকে আমাদের সঙ্গে তল্লাশি অভিযানে অংশ নিতে বাধ্য করি। তার গলায় বিস্ফোরক বাঁধা হয়। তাকে বলা হয়, যদি আমাদেরকে গাজার বাড়িঘর ও সুড়ঙ্গে ঢুকে তল্লাশি চালাতে সহায়তা না করেন বা অন্য কিছু করেন তাহলে বোমায় বিস্ফোরণ ঘটিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। এই সেনা আরো বলেছেন, এভাবে তিনি আমাদের সঙ্গে ৮ ঘন্টা হাঁটেন। তিনি ছিলেন ৮০ বছরের বৃদ্ধ এবং তার পালিয়ে যাওয়ার ক্ষমতাও ছিল না। তিনি জানতেন তার পেছনে থাকা সেনারা যে কোনো সময় বোমায় বিস্ফোরণ ঘটাবে এবং যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন। সংবাদ মাধ্যম হামাকুম জানিয়েছে, ওই বৃদ্ধকে বাড়ি ও সুড়ঙ্গে ঢুকতে বাধ্য করার পর
তাকে ও তার স্ত্রীকে আল মাওয়াসি নামক এলাকায় চলে যেতে বলা হয়। কিন্তু যে সেনারা তার সঙ্গে এমন নির্মমতা করে তারা অন্য ব্যাটালিয়নের সেনাদের এ ব্যাপারে অভিহিত করেনি। তারা আল মাওয়াসির দিকে রওনা দেওয়ার একটু পরেই অন্য সেনারা দুজনকেই গুলি করে হত্যা করে। তাদের মরদেহ পরবর্তীতে রাস্তায় পড়েছিল। এদিকে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 6 জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 48,271 জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরও 5 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে বর্বর ইসরায়েলিদের আক্রমণে আহতের সংখ্যা 1,11,693 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। তবে তারা তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। ভালোবাসার কোনো সীমানা থাকে না, মানে না কোনো বাধা। এবার সেটিই প্রমাণ করল পাশাপাশি অবস্থিত দুই বন্ধুরাষ্ট্র ভারত ও বাংলাদেশের নাগরিকেরা। গত আগস্ট মাসে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে সাবেক সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। কখনো শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, কখনো বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের ভুয়া তথ্য, এমনই বেশ কিছু বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোলের ফলে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে বিরূপ প্রভাব পড়ে। তবে রাজনৈতিক নানাবিধ উত্তেজনার প্রভাব আন্তর্দেশীয় বিয়েতে প্রভাব ফেলেনি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া 17 ফেব্রুয়ারি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, 2023 সালে বাংলাদেশ ও ভারতীয়দের মধ্যে যে পরিমাণ বিয়ে হয়েছিল 2024-এ এর পরিমাণ দ্বিগুণে পৌঁছেছিল। সংবাদ মাধ্যমটি বলেছে, 2024 সালের জানুয়ারি থেকে 20 ডিসেম্বর পর্যন্ত 100 বাংলাদেশি নারী ভারতীয়দের বিয়ে করার অনুমতি চেয়ে আবেদন করেন। একই সময়ে 11 বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীকে বিয়ের আবেদন করেন। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, গত 5 বছরের মধ্যে 2024 সালেই বাংলাদেশি ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বিয়ের নিবন্ধন হয়েছে। 2019 সাল থেকে এখন পর্যন্ত 486 বাংলাদেশি পশ্চিমবঙ্গের ভারতীয়দের বিয়ে করার আবেদন করেন। তবে যেসব বাংলাদেশি ভারতীয়দের বিয়ে করেছেন তাদের কতজন ভারতে অবস্থান করবেন সেটি নিশ্চিত নয়। কিন্তু পশ্চিমবঙ্গের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নাগরিকত্ব আইন বিবেচনা করে বলা যায় তাদের বেশিরভাগই ভারতে থাকার সম্ভাবনা রয়েছে। ভারতে 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী যদি অন্য কোনো দেশের নাগরিক ভারতীয়দের বিয়ে করেন তাহলে তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যদি কোনো শিশুর বাবা অথবা মা ভারতীয় হন তাহলে ওই শিশু স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিকত্ব পাবে। সাধারণত দেখা যায় বেশি সংখ্যক বাংলাদেশি নারী ভারতীয় পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ভারতে বসবাসের সিদ্ধান্ত নেন। গত 5 বছরের রেকর্ড অনুযায়ী গত 5 বছরে 410 বাংলাদেশি নারী ভারতীয় বর বেছে নিয়েছেন। অপরদিকে 76 বাংলাদেশি পুরুষ ভারতীয় বধূ নিয়ে দেশে এসেছেন। গত বছর যে 100 বাংলাদেশি নারী ভারতীয়দের বিয়ে করার আবেদন করেছেন তাদের মধ্যে 79 জন ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, 16 জন মুসলিম এবং 5 জন খ্রিস্টান। অপরদিকে যে 11 বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীদের বিয়ে করেছেন তাদের মধ্যে 9 জনই হিন্দু, বাকি 2 জন মুসলিম। 2023 সালে বাংলাদেশি বর এবং কনে বেশিরভাগই হিন্দু ছিলেন। তবে বিয়ের আবেদনের মোট সংখ্যা 2024 সালে অর্ধেকেরও কম ছিল, মাত্র 54টি। এর মধ্যে 44 জন নারী এবং 13 জন পুরুষ ছিলেন। বিভিন্ন রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তারা মিলে বাংলাদেশ থেকে বিয়ের আবেদন হঠাৎ বৃদ্ধির 2টি প্রধান কারণের বিষয়ে একমত হয়েছেন। প্রথমত, এই ধরনের বিয়েতে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা সহজ হয়। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ সরকার 2023 সালের অক্টোবরে একটি নিয়ম পরিবর্তনের ফলে বিদেশিদের ভারতীয়কে বিয়ে করাও সহজ হয়েছে। 2023 সালের অক্টোবরে পরিবর্তিত নিয়ম অনুসারে বৈধ ভিসা থাকা বিদেশিরা যারা 30 দিনের নোটিশ পিরিয়ডের মধ্যে রাজ্যে অবস্থান করেন তারা যদি একটি অ্যাফিডেভিট দেন যে তারা অবিবাহিত তাহলে ভারতীয় নাগরিককে বিয়ে করতে পারবেন। ফলে উল্লেখযোগ্য হারে বাংলাদেশি ভারতীয়দের মধ্যে বিয়ের সংখ্যা বেড়েছে।